নমস্কার, গুড মর্নিং সকলকে। ঘড়িতে এখন সময় সকাল 6টা, আর আমরা ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়লাম। আমরা আজকে টোটাল জার্নিটাই করব স্কুটিতে। অনেক দিন স্কুটি নিয়ে কোথাও বেরোনো হয়নি। আর কোথায় যাচ্ছি আমরা, সত্যি কথা বলতে আমরা নিজেরাও জানি না কোথায় যাচ্ছি। কালকেই হঠাৎ করে দুজনে প্ল্যান করলাম যে এই যে বসন্তের বিভিন্ন রং, পলাশ, শিমুল, এগুলোকে ক্যামেরাবন্দি করব। তাই জন্য দুজন মিলে বেরিয়ে পড়লাম। আজকে সারা দিনটাই আমরা ঘুরবো আর সন্ধেবেলা ব্যাক করব, এটাই মোটামুটি প্ল্যান। আমরা এখন বালি ব্রিজ ক্রস করছি, দেখতেই পাচ্ছেন কতটা ফগি ওয়েদার। আর যেই জায়গাটা আমরা প্রথম যাব সেটা হচ্ছে কোলাঘাট থেকে, যেটা টুয়ার্ডস নন্দকুমারের দিকে যায় সেখানে। তো যাওয়ার আগে এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করে নেব। এই জায়গাটা প্রায় কোলাঘাটের কাছাকাছি একটা জায়গা। আর এই জায়গাটায় দাঁড়ানোর আরও একটা কারণ হচ্ছে, এই জায়গাটা দেখুন কতটা সুন্দর। চারিদিকে ফুল ফুটে রয়েছে, এগুলো চন্দ্রমল্লিকা, সূর্যমুখী সব রয়েছে। আর পাশ দিয়ে রেল লাইন গেছে, কি সুন্দর দেখুন। ট্রেনও যাচ্ছে, জবা ফুলও ফুটে আছে, বেশ একটা আলাদাই সুন্দর এই জায়গাটা। তো ব্রেকফাস্ট করে আবার আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা নন্দকুমারের দিকে রাস্তাটায় যাচ্ছি। আর এই রাস্তাটায় গেলে সবথেকে যেটা ভালো লাগে, রাস্তার ধারে বেশ সুন্দর বোগেনভেলিয়াস হয়ে থাকে, দারুণ লাগে দেখতে। যেতে যেতে আমরা এই জায়গাটায় দাঁড়ালাম। এখানে একটা গাছে হলুদ পলাশ ফুল ফুটে আছে, দেখুন পুরো গাছটাই হলুদ, বেশ সুন্দর লাগছে। রাস্তার ধারেই একটা গাছে পুরো হলুদ হয়ে ফুটে আছে পলাশ। আরও কিছুটা এগিয়ে আমরা এই জায়গাটায় দাঁড়ালাম। এই জায়গাটার নাম হচ্ছে কাকগেছিয়া। গুগল ম্যাপে কাকগেছিয়া বলে সার্চ করলেই পেয়ে যাবেন। আর এটা একদম রাস্তার ওপরেই একটা জায়গা। আর এখানে প্রচুর লাইন দিয়ে পলাশ গাছ রয়েছে, হলুদ পলাশ, অরেঞ্জ কালারের পলাশ। আর তার পাশাপাশি কিন্তু এই গাছগুলোও রয়েছে। এটা হচ্ছে রক্তকাঞ্চন। ময়দানে অলরেডি ভীষণভাবে ভাইরাল হয়েছে এই গাছগুলো, প্রচুর মানুষ গেছেন। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, গোটা গাছটা পুরো পিঙ্ক কালারে ভরে গেছে, যৎসামান্য পাতা রয়েছে। আর দু সাইড দিয়ে এরকম রাস্তা, অপূর্ব লাগছে দেখতে। কলকাতা থেকে প্রায় 2.5 ঘন্টা রাইড করে আমরা এই জায়গাটায় এলাম। আর জায়গাটা সত্যিই আমাদের মন ভরিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন বিছিয়ে হলুদ পলাশ পড়ে রয়েছে, যেদিকেই তাকাচ্ছি শুধু হলুদ পলাশ। আর এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে, এই জায়গায় কিন্তু একদমই কোনো ভিড় নেই। আমরা দুজন ছাড়া সত্যিই কেউ নেই। দুপাশ দিয়ে ব্যস্ত রাজপথ, ছুটে চলেছে বাস। আর মাঝে এরকম সুন্দর একটা জায়গা, মনের সুখে ছবি তুলুন। আরেকজনকে দেখুন পলাশ ফুল কুড়োচ্ছে। আসুন এবার লাল পলাশ দেখি। এখানে পরপর এরকমভাবে হলুদ লাল এরকম সিকোয়েন্স অনুযায়ী লাগানো আছে। আর নিচে পুরো বিছিয়ে পড়ে রয়েছে, দেখতে সত্যিই অপূর্ব লাগছে। এই দেখুন লাল, তারপরেই দেখুন আবার একটা হলুদ পলাশ। পলাশ দেখতে সচরাচর আমরা পুরুলিয়া বা শান্তিনিকেতনে ছুটি, কিন্তু এই জায়গাটা সত্যিই একটা অন্যরকম জায়গা এবং একদমই নিরাশ করবে না আপনাকে। আর এই জায়গাটা কিভাবে আসবেন, কোলাঘাট থেকে যেই রাস্তাটা ধরে আমরা দীঘা বা হলদিয়ার দিকে যাই, সেই রাস্তাতেই পড়বে। এবং এই দেখুন লেখা রয়েছে কাকগেছিয়া। গুগল ম্যাপে সার্চ করলে অনায়াসেই মিলে যাবে এই রাস্তাটা। আর রাস্তার একদম ওপরেই এরকম সুন্দর একটা লোকেশান। জায়গাটা সত্যিই খুব ফটোজেনিক, তাই ক্যামেরার লেন্সে যতটা সময় পেরেছি বন্দি করেছি বিভিন্ন মুহূর্ত। আর এই ছবিটা দেখলেই বুঝতে পারছেন যে কলকাতা থেকে ছুটে আসা শুধুমাত্র এই ছবিগুলোকে তোলার জন্য। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে তমলুকের অন্যতম সতীপীঠ মা বর্গভীমার মন্দির। এই বর্গভীমা মন্দির তমলুক শহরের একদম প্রাণ কেন্দ্রেই রয়েছে। আর এখানে দেবীর বাম গুলফো বা গোড়ালি পড়েছিল, সেই থেকেই এই সতীপীঠের আবির্ভাব।
আমরা এখানে এসে পুজো দিলাম এবং এখানে আমরা প্রসাদ খাওয়ার জন্য যে কুপন সেটা কেটে নিলাম। তার মূল্য 110 টাকা এবং এখানে কিন্তু আমিষ ভোগ নিবেদন করা হয় মাকে। যেহেতু শক্তিপীঠ তাই আমিষ ভোগের চল রয়েছে। এর আগেও আমরা বহুবার এখানে এসেছি। মূল মন্দিরের পাশেই রয়েছে নবগ্রহ মন্দির, আর দেবী এখানে ভীমরূপা, তাই তার নাম বর্গভীমা। প্রত্যহ সকাল 7টা থেকে খুলে দেওয়া হয় এই মন্দিরের দরজা। পশ্চিমবঙ্গের অন্যান্য সতীপীঠগুলোর মতন এই সতীপীঠকে ঘিরেও রয়েছে নানান পৌরাণিক কাহিনী এবং যা বহু কাল ধরে লোকমুখে চলে আসছে। কথিত আছে দেবীর কৃপায় মরা মাছও নাকি প্রাণ ফিরে পেয়েছিল। সেই থেকেই দেবীর মন্দিরের পাশের এই সিদ্ধকুণ্ডর জলকে আজও পবিত্রতার সাথে গ্রহণ করা হয়। মন্দির চত্বরেই রয়েছে বিশাল এক অশোক বটিকা, আর এই হলো সেই সিদ্ধকুণ্ড। ঘড়িতে এখন বাজে বেলা 1টা, আর আমরা কুপন নিয়ে বসে পড়েছি প্রসাদ গ্রহণের জন্য। দেখতেই পাচ্ছেন বহু মানুষ বসে রয়েছে প্রসাদ গ্রহণের জন্য। আর এখানে মন্দিরের গর্ভগৃহের যে লাইভ ফুটেজ সেটা দেখানো হচ্ছে। সেই ফুটেজ দেখতে দেখতে আপনি প্রসাদ গ্রহণ করতে পারবেন। প্রথমেই ভাত, সবজি, আলু ভাজা এবং তারপরে মাছ, চাটনি, পায়েস, এই সব সহযোগে দারুণ তৃপ্তি করে আমরা ভোগ গ্রহণ করলাম। আর এই হচ্ছে পার্কিং এরিয়া। যারা দূর থেকে আসবেন তারা এখানে পার্কিং করতে পারবেন। বাইক, 4 চাকা সবই পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এবার আমরা চলে এসেছি এই মন্দিরের কাছেই আরেকটা বেশ জনপ্রিয় জায়গা, সেটা হলো তমলুক রাজবাড়ি, যেটা বর্তমানে একটা ভগ্নাবশেষ হিসেবে পড়ে রয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা এর খনন কার্য চলছে। খ্রিস্টীয় 5ম শতাব্দীতে তৈরি এই রাজবাড়ি আসলে ছিল একটি দ্বিতল রাজবাড়ি, যার মধ্যে ছিল পাতাল ঘরও। ইট ও পোড়া মাটির তৈরি এই সুউচ্চ দেওয়ালগুলো একদিকে যেমন ইসলামিক স্থাপত্য, অন্যদিকে গৌড়ীয় স্থাপত্যের নিদর্শনও বহন করে। এবার আমরা চললাম মহিষাদল রাজবাড়ি দেখতে। তমলুক থেকে ডিস্টেন্স 15 কিলোমিটার মতন। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট কেটে আমরা ভেতরে যাব। পশ্চিমবঙ্গের হেরিটেজ রাজবাড়িগুলোর মধ্যে অন্যতম হলো এই মহিষাদল রাজবাড়ি। বর্তমানে এখানে একটি সংগ্রহশালাও রয়েছে এবং এখানে কিন্তু রাত্রি যাপনও করা যায়। রাজবাড়ির টোটাল এরিয়াটা বেশ বড়, আর এখানে একতলায় রয়েছে একটা সংগ্রহশালা, কিন্তু সেখানে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। আর বাইরে এরকম ছোট্ট একটা ক্যাফে রয়েছে। আর পরিবেশটা বেশ মনোরম, চারিদিকে প্রচুর ফুল গাছ রয়েছে, বেশ ভালো লাগলো আমাদের। আর এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, সেটা হচ্ছে গেঁওখালি। ঘড়িতে এখন বাজে বিকেল 5টা, আর আমরা টোটাল 135 কিলোমিটার রান করে এখন এসে দাঁড়ালাম গেঁওখালিতে। সামনে দেখতেই পাচ্ছেন বিস্তৃত নদী। এটা হচ্ছে রূপনারায়ণ আর ভাগীরথীর একটা মিলিত স্রোত। আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে একটা ট্যুরিস্ট প্রপার্টি, এর নাম ত্রিবেণী সঙ্গম। জায়গাটা কিন্তু বেশ মনোরম এবং প্রচুর মানুষ এখানে শীতকালে পিকনিক করতে আসেন। আর এই জায়গাতে এলে এরকম প্রচুর জাহাজ দেখতে পাওয়া যায়, কারণ কলকাতা বন্দর থেকে যে জাহাজগুলো সাগরের উদ্দেশ্যে যায় সেগুলো এই রাস্তা দিয়েই যায়। আর আমরা এবার এই নদীর পাড় বরাবর এগিয়ে যাচ্ছি। আমরা এখন রয়েছি পূর্ব মেদিনীপুর জেলাতে, মানে গেঁওখালিতে। আর এর ঠিক অপোজিটে দক্ষিণ 24 পরগনার একটা জায়গা রয়েছে, সেটাও খুব ফেমাস, সেটা হচ্ছে নূরপুর। আর হাওড়া জেলার আরেকটা জায়গা রয়েছে, সেটাও খুব ফেমাস, সেটা হচ্ছে গাদিয়াড়া। এখান থেকে কিন্তু
লঞ্চে করে দুটো জায়গাকেই অ্যাক্সেস করা যায়। আর এখানে প্রচুর এরকম মাছ ধরার ট্রলার দেখতে পাবেন। আমরা এখন মেন যে রাস্তা সেই রাস্তা ছেড়ে এরকম নদীর পাশ দিয়ে কাঁচা রাস্তা ধরে এগিয়ে চলেছি। আর আমরা যাব কুকড়াহাটিতে। কুকড়াহাটিতে ফেরিঘাট রয়েছে, আমরা ওই ফেরিঘাটেই যাব এবং সেটা গেঁওখালি থেকে ডিস্টেন্স মোটামুটি 10 কিলোমিটার মতন। আর এই জায়গাটায় এখন আমরা এসে দাঁড়ালাম, সামনেই কুকড়াহাটি। এই যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন, বেশ উঁচু উঁচু টাওয়ার। এটা হচ্ছে সিইএসসি টাওয়ার। হলদিয়া থেকে এই টাওয়ারের থ্রুতে কলকাতাতে ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয় এবং যেটা এই বড় যে রিভারটা রয়েছে এর ওপর দিয়ে গেছে। জায়গাটা সত্যি খুব সুন্দর। এইমাত্র সানসেট হলো, ঘড়িতে এখন 6টা বাজে। আর এই জায়গাটায় বসে আমরা ঢেউয়ের যে আনাগোনা সেগুলো দেখছি, খুব সুন্দর লাগছে। নদীর ওই পাশটাই হচ্ছে ফলতা আর নৈনান। ফলতাতে প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে, ওটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট একটা। আর নৈনান প্রচুর মানুষ পিকনিক করতে যান, তবে এই জায়গাগুলোও কিন্তু পিকনিকের জন্য দারুণ। আমরা বেশ অনেকক্ষণ এখানে বসে আছি। আর মার্চ মাসের এই বিকেলবেলায় গঙ্গার এই যে হাওয়া, বেশ কিন্তু ঠান্ডা লাগছে আমাদের। সন্ধেও হতে চললো, এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। আমরা যাব কুকড়াহাটি ফেরিঘাট। কুকড়াহাটি থেকে আমরা লঞ্চ পেরিয়ে ওপাশে যাব, মানে রায়চকে যাব। তারপর রায়চক থেকে আমরা বাড়ি ফিরব। আর এখানে কিন্তু বাইক নিয়ে ভেসেলে করে যাওয়া যায়, আর ভাড়া লাগে 11 টাকা পার পারসন। আর রায়চকে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায়, আমরাও কিন্তু নিয়ে এসেছিলাম। আর এই হচ্ছে ফোর্ট রায়চকের গেট। আমরা এখন ক্রস করছি আমতলা, যদিও আমতলাতে বেশি ভিড় নেই। দেখতে দেখতে আমরা স্বামীনারায়ণ টেম্পল ক্রস করছি। আমরা এখন মা ফ্লাইওভারে উঠলাম, সামনেই রবীন্দ্র সদন। বেশ অনেকটা রাস্তাই আজকে আমরা ট্রাভেল করলাম। ঘড়িতে এখন বাজে রাত্রি 9:20। ওডোমিটার বলছে 216 কিলোমিটার টোটাল রাইড হয়েছে। পুরোটাই শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, পাশে থাকবেন।